Hello everyone. So this is the second lecture on chapter 24 applications of radioactivity. আমরা প্রিভিয়াস ক্লাসে অলরেডি অ্যাপ্লিকেশনস অফ রেডিওঅ্যাক্টিভিটির মধ্যে যে মেডিকেলের মধ্যে আমাদের রেডিওঅ্যাক্টিভিটির যে অ্যাপ্লিকেশনগুলি মেইনলি যে রেডিওঅ্যাক্টিভ ট্রেসার হিসেবে ডায়াগনোসিসের পারপাসে দেন মেডিসিনের মধ্যে দেন ট্রিটমেন্টের জন্য দেন স্টেরিলাইজেশন এইসব কাজগুলোর জন্য আমরা মেডিকেলের মধ্যে অলরেডি ইউজগুলো দেখে আসছি। আজকে আমরা ফার্স্টে ইন্ডাস্ট্রিতে কিভাবে রেডিওঅ্যাক্টিভিটি রিলেটেড অ্যাপ্লিকেশনসগুলি থাকে অর ইউজ করা হয় ওই ব্যাপারগুলো দেখব, দেন উই উইল স্টার্ট রেডিওঅ্যাক্টিভ ডেটিং। অলরাইট, সো লেটস গো স্ট্রেট টু দ্য স্টুডেন্ট বুক। অলরাইট, সো দ্য ইউজ অফ রেডিওঅ্যাক্টিভিটি ইন ইন্ডাস্ট্রি। সো কি বলতেছে ফার্স্টে, গামা রেডিওগ্রাফি। হোয়াট ইজ দিস? যে এখানে আমরা কি করব, মনে করো তুমি কোনো এরকম একটা মেশিনারি বানাইছো, হ্যাঁ, যে ইঞ্জিনিয়ার কোনো একটা এরকম মেশিনারি বানাইলো। এখন এই মেশিনারির ভিতরে যেরকম ডিজাইনটা হওয়া দরকার ওর অ্যাকচুয়ালি যেরকম ইন্টেনশন ছিল যে এইভাবে করে আমি আমার কি করব, ইকুইপমেন্টটাকে ওর আমার এই মেশিনারিটাকে বিল্ড আপ করব। এখন আফটার দ্য হোল কনস্ট্রাকশন অর আফটার দ্য হোল ম্যানুফ্যাকচারিং প্রসেস, এখন তুমি টেস্ট করতে চাও যে অ্যাকচুয়ালি তোমার এই প্রোডাক্টটা ফিনিশিং ঠিক মতো হয়েছে নাকি, যে ভিতরের ইন্টারনাল পার্টসগুলি সবগুলো জায়গা মতো আছে নাকি না, এই জিনিসটা তুমি চেক করতে চাও। লাইক কোনো যদি কি থাকে, কোনো লিকেজ থাকে ভিতরে আর কোনো যদি এরকম গ্যাপ থাকে, তো তাহলে পরে তো মেশিনটা যেই পারপাসে বিল্ড করা হয়েছে ওই পারপাসটা সে ফুলফিল করতে পারবে না। সো তাহলে হোয়াট উই নিড টু ডু, উই নিড টু চেক। তো এটা চেক করার জন্য হোয়াট ইজ ডান, এক্স রে অর গামা রে ইউজ করে এটাকে টেস্ট করা হয়। এক্স রে নর্মালি ইউজ করা যায় না, বিকজ এটার ভিতর দিয়ে পেনিট্রেট করতে পারবে না। গামার পেনিট্রেটিং পাওয়ার সবচেয়ে বেশি, তো সো তাহলে কি করবে, গামা রে ক্যামেরা দিয়ে, যে একটা গামা রে সোর্স দিবে এক পাশ দিয়ে আর আরেকটা গামা রে ক্যামেরা নিবে, দেন তারা এখানের মধ্যে কি করতে পারবে, ইনভেস্টিগেট করতে পারবে যে এই মেশিনারিটা ঠিক মতো বানানো হয়েছে না কি না। সো তার এক্সপ্লেনেশনে কি বলতেছে, লেটস সি। A gamma ray camera is like X-ray cameras used to examine the contents of your luggage at airport. যে এক্স-রে ইউজ করে যেরকম লাগেজের ভিতরে কি কি আছে ওই সব জিনিসগুলো বের করে এয়ারপোর্টের মধ্যে। তো এখানের মধ্যে কি বলতেছে, a source of gamma radiation is placed on one side of the object to be scanned. যে যেই অবজেক্টটাকে স্ক্যান করব তার এক পাশে গামা রে এমিটার রাখলাম, যে এখান থেকে গামা রে বের হবে, আর অপোজিট এন্ডে একটা গামা রে রিসিভার বা একটা ক্যামেরা রাখলাম। তো এখন কি করবে, and a camera is placed on the other side. Gamma rays pass through more objects like কি বলে more objects than X-ray. কেন? বিকজ গামা রের পেনিট্রেটিং পাওয়ার এক্স-রে থেকেও বেশি, কারণ ফ্রিকোয়েন্সি বেশি। They can be used to check for faults in casting, that is making things out of metal, or welding, that is joining metals together. কাস্টিং মানে হলো মেটাল দিয়ে কোনো কিছু বানানোকে ওটা কাস্টিং বলা হয়। আর ওয়েল্ডিংটা কি, অনেকগুলো মেটাল এরকম কি করে পোড়ায় তাদেরকে জয়েন করে না, যে মেটাল কতগুলি গলায় এরকম কি করে একটার সাথে আরেকটা এরকম জয়েন করে দেয় ওয়েল্ডিং করে। সো তাহলে ওইটাকে ওয়েল্ডিং প্রসেস বলা হয়। তো ওগুলা করার পর ফাইনালি তোমার যে প্রোডাক্টটা তৈরি হয়েছে ওইটার সুটেবিলিটি আর ওইটার অ্যাকচুয়ালি ফিনিশিংটা ঠিক মতো হয়েছে নাকি ওইটা কি করতে পারি, আমরা এরকম গামা রে দিয়ে চেক করতে পারি। হোয়াট ইজ ডান, without the technique of gamma radiography, neither problem could be detected unless the welding or casting were cut through. যে তুমি পুরাটা একটা বানায় ফেলছো অলরেডি, যে মেটালগুলো জয়েন করে ফেলছো, এখন তুমি এটাকে চেক করার জন্য যদি তোমার আবার এটাকে কেটেই ফেলতে হয়, সো তাহলে পরে তোমার এটা চেক করে লাভটা কি, তোমার তো আবার ওয়েল্ডিং করে তাকে লাগাইতেই হবে। সো তাহলে ইনট্যাক্ট থাকা অবস্থাতেই তোমার কি করতে পারতে হবে, চেক করতে পারতে হবে। তো এটা বলতেছে। তো এখন এখানে আরেকটা অ্যাডিশনাল অ্যাডভান্টেজ আছে, কি বললো, an additional advantage of gamma radiography over the use of X-ray for this purpose is that gamma sources can be small. যে ছোট একটা রেডিওঅ্যাক্টিভ স্যাম্পল থেকে কি করতে পারে, সুন্দর মতো এরকম গামা রেডিয়েশন রিলিজ করতে পারে। সো তাহলে ছোট একটা সোর্স দিয়ে কি করা যাবে, আমাদের এই অবজেক্টগুলোকে চেক করা যাবে। এক্স-রের জন্য অনেক বড় একটা ইকুইপমেন্ট লাগে, এক্স-রে ক্যামেরার জন্য অ্যান্ড এক্স-রে ইমিটারের জন্য। তো তাহলে এটা বলতেছে যে গামা রেডিওগ্রাফির সোর্সগুলা ছোট হইলেও কোনো সমস্যা হয় না। তো তাহলে এটার জন্য কি, অ্যান্ড ডু নট রিকোয়ার পাওয়ার সোর্স অর লার্জ ইকুইপমেন্ট, যে বড় কোনো পাওয়ার সোর্স লাগে না অর লার্জ কোনো ইকুইপমেন্ট লাগে না।
দেন গেজিং। গেজিংয়ের কাজটা কি? গেজিংয়ের কাজটা খেয়াল করো যে সাপোজ তোমরা ব্লাস্ট ফার্নেস নিয়ে পড়ছো না কেমিস্ট্রিতে, যে ব্লাস্ট ফার্নেস অনেক বিশাল একটা কি কুকিং ভেসেল, যে একটা ফার্নেসের মধ্যে বেসিক্যালি কি করা হয়, এরকম কোল দিয়ে, যে তোমরা কেমিস্ট্রিতে এই টার্মটা পড়ার কথা কোক। কোক মানে কি? কোক ইজ অ্যাকচুয়ালি কোল, যে পুরোটা এরকম কোল দিয়ে ভরবে, যেটা কি করবে, বার্ন করবে। অলরাইট, সো তাহলে এরকম কোক দিয়ে পুরোটা ফিল আপ করবে, দেন বার্ন করবে। হোয়াট উইল হ্যাপেন, এই যে কোকটাকে এখানে বার্ন করবে, তো তখন যে অনেক হাই টেম্পারেচার রিচ করবে, দেন ওই যে আয়রনকে তার ওর থেকে ওরকম সেপারেট করা হয়, আর অ্যালুমিনিয়ামকে তার ওর থেকে সেপারেট করা হয়, ওইসব টাইপের প্রসিডিওরগুলো। বাট এখানে রেডিও অ্যাক্টিভিটির কাজটা কি? রেডিও অ্যাক্টিভিটির কাজটা হলো এরকম, খেয়াল করো যে সাপোজ দিস ইজ ইয়োর ফার্নেস, ওকে, এটা হলো তোমার ফার্নেসটা। তো এখন এই ফার্নেসের ভিতরে তোমার কতটুকু কোল দিয়ে ফিল আপ হয়েছে, এই ব্যাপারটা তুমি চেক করতে চাও। অলরাইট, যে পুরোটা তো কোল দিয়ে ফিল আপ হইতে হবে, সো এখন কতটুকু কোল দিয়ে ফিল আপ হয়েছে এটা তুমি চেক করতে চাও। আচ্ছা, ভালো কথা। নাও দেয়ার ইজ সাম প্রবলেম। কি প্রবলেম? কোলের কি থাকে দেখো, কোলের কতগুলো এই যে কোল ডাস্ট থাকে, বুঝছো? এই যে এরকম কোল ডাস্ট থাকে। এখন তুমি যদি ইন পার্সন এখানে নিজের চোখে, তুমি যদি নিজে এখানে প্রেজেন্ট থেকে এরকম চেক করতে যাও যে কতটুকু কোল দিয়ে ফিল আপ হয়েছে, এই কোল ডাস্ট ক্যান কজ সাফোকেশন অর ব্রিদিং প্রবলেম, যে তোমার এই কোল ডাস্ট এরকম ব্রিদিংয়ের সাথে গেলে তখন কি হইতে পারে, তোমার ব্রিদিং প্রবলেম হইতে পারে, উইচ ইজ নট ডিজায়ারেবল। সো তাহলে হোয়াট উই নিড টু ডু, আমরা কি করতে চাবো, উই উইল নট ওয়ান্ট টু বি প্রেজেন্ট অ্যারাউন্ড দ্য ফার্নেস। আমরা ওখানে প্রেজেন্ট না থেকে দূরে থেকে কি করতে চাবো, মনিটর করতে চাবো যে অ্যাকচুয়ালি পুরাটা ফার্নেস কোল দিয়ে ফিল আপ হয়েছে নাকি না। আচ্ছা, ভালো কথা, তো আমি এটা মনিটর করতে চাই। তো এখন এটা মনিটর করার জন্য আমি কি করব, এটা মনিটর করার জন্য আমি, তোমার কাছে মনে হতে পারে এখানে তো কি করা যায়, এখানে তো লাইট সোর্স ইউজ করে দেখা যায়, কিন্তু লাইট সোর্স ইউজ করাটা সমস্যা কেন? দেখো যে তুমি লাইট দিলা এখান থেকে, তো এখন লাইটটা এই এন্ডে যাবে, তো এখন মাঝখানে কোল ডাস্ট থাকলে পরে তো তখন কি হবে, লাইটটা আবার রিফ্লেক্ট করে ফেরত চলে আসবে, যে লাইট তো কি করতে পারবে না, কোলের ভিতর দিয়ে পেনিট্রেট করে যাইতে পারবে না। তো তাহলে লাইট দিয়ে এই কাজটা হবে না, এই কাজটা কি কাকে দিয়ে করানো লাগবে, গামা রেডিয়েশন সোর্স দিয়ে করানো লাগবে। হোয়াট উইল হ্যাপেন, খেয়াল করো যে এখানে তুমি রেডিয়েশন সোর্স দিলা, ওকে, রেডিয়েশন সোর্স দিলা। আমি এখানে একে দেখাই, উপরে যে ডায়াগ্রামটা আঁকছি এখানে একে দেখাই, তো তাহলে বুঝবা। Here is a source, here is a source, suppose here is another one, here is a detector, here is a detector, here is another detector. Now যখন নাকি পুরা ফার্নেসটা খালি, অলরাইট, যখন নাকি পুরা ফার্নেসটা এমটি, তখন কি হবে, এই সোর্স থেকে ডিটেক্টর পর্যন্ত, এই সোর্স থেকে ডিটেক্টর পর্যন্ত, এই সোর্স থেকে ডিটেক্টর পর্যন্ত ম্যাক্সিমাম রিডিং আমরা পাবো। তো হোয়াট ডাজ দ্যাট মিন, নাথিং ইজ ইন বিটুইন দ্য সোর্স অ্যান্ড দ্য রিসিভার অর দ্য ডিটেক্টরস। এখন যদি কি হয়, এখন যদি কোল আসা শুরু করে, তো এখন কোল দিয়ে মনে করো এতটুকু পর্যন্ত ফিল আপ হয়েছে, এখন আমরা কি পাবো, এই নিচের যে ডিটেক্টরটা আছে এখানে রিডিংটা কমে যাবে, এইখানে রিডিংটা হাই, সেকেন্ডটা রিডিং হাই, উপরেরটা রিডিংও হাই। সো তাহলে হোয়াট ডাজ দ্যাট মিন, যে নিচের ডিটেক্টর পর্যন্ত পুরাটা ফিল আপ হয়ে গেছে, উপরের দুইটা ডিটেক্টর পর্যন্ত এখনো কি করতে পারে নাই, কোল ফিল আপ হয় নাই। তো এর জন্য ওখানে হাই রিডিং পাচ্ছি, আর নিচে আমরা কি পাচ্ছি, লো রিডিং পাচ্ছি। আচ্ছা, এখন তোমার কাছে কোয়েশ্চেন আসতে পারে যে আচ্ছা নিচেরটা লো কেন হইলো, বিকজ এই যে এখানে কোল চলে আসছে না, সো তাহলে গামা রেডিয়েশন এটার ভিতর দিয়ে পেনিট্রেট করতে করতে একটু হইলেও তো তার এনার্জিটা লস হবে, তাই না? সো তাহলে এই যে তার একটু একটু এনার্জি লস হচ্ছে, তো এটার জন্য কি হবে, এটার জন্য ডিটেক্টরে যায় রিডিংটা কি হবে, কম আসবে, ওকে। অ্যান্ড এখানে যেহেতু কোনো কিছু নাই, সো তাহলে সুন্দর মতো সে ডিটেক্টরে পৌঁছে যেতেছে, সো তাহলে রিডিংটা দিবে বেশি। এখন আরও টাইম গেল, এখন আরও একটু কোল দিয়ে এরকম ফিল আপ হয়েছে, সো এখন আমরা কি পাইলাম, এখন আমরা ফার্স্ট কি বলে একদম লোয়ার অ্যান্ড মিডল ডিটেক্টরের জন্য লো রিডিং পাচ্ছি, আর উপরের ডিটেক্টরের জন্য হাই রিডিং পাচ্ছি। সো হোয়াট ডাজ দ্যাট মিন, যে
লো কি বলে একদম নিচের অ্যান্ড মিডল ডিটেক্টর পর্যন্ত কোল দিয়ে ফিল আপ হয়ে গেছে, কিন্তু উপরের ডিটেক্টর পর্যন্ত এখনো পৌঁছায় নাই। সো তাহলে এখন আমরা কি করতে থাকবো, কোল দিয়ে ফিল আপ করতে থাকবো। এখন যখন নাকি আমাদের উপরের ডিটেক্টর পর্যন্ত ফিল আপ হয়ে যাবে, তো তখন উপরেরটাতেও কি দেখাবে, লো রিডিং দেখাবে না। সো এখন উপরের ডিটেক্টরের মধ্যেও কি আসলো, লো রিডিং আসলো। সো নাও উই আর শিওর দ্যাট হোয়াট হ্যাপেন্ড, পুরা ফার্নেসটা কোল দিয়ে ফিল আপ হয়ে গেছে। নাও উই উইল স্টপ দ্য সাপ্লাই অফ কোল, যে ফার্নেসটা পুরাটা কোল দিয়ে ভরে গেছে। এখন আমরা আমাদের বাকি যে ব্লাস্ট ফার্নেসের যেসব কাজগুলো থাকে ওগুলা নিয়ে কাজ করা শুরু করব। সো এটা একটা গেজ করতেছি, যে আমরা কি করতেছি, ডেপথ মেজার করতেছি, আর কোনো একটা কিছু লেভেল মেজার করতেছি, গেজ করা। যে রেইন গজ তোমরা পড়ছো না, যে এটা কি করে, রেইন গজ হলো তোমার কত মিলিমিটার রেইনফল হয়েছে একটা সার্টেন এরিয়ার মধ্যে, ওই জিনিসটা মেজার করে। সো এখানে গেজিং আমরা কি করতেছি, ব্লাস্ট ফার্নেসের কতটুকু কোল দিয়ে ফিল আপ হচ্ছে এই জিনিসটা মেজার করতেছি। সো কি বলতেছে, ইন ইন্ডাস্ট্রিয়াল প্রসেসেস র ম্যাটেরিয়ালস অ্যান্ড ফিউয়েল আর স্টোরড ইন লার্জ ট্যাঙ্কস কল্ড হপার্স। হপার নামের একটা ট্যাঙ্কারের মধ্যে কি করা হয়, তাদেরকে স্টোর করে রাখা হয়। Figure 24.5 shows how radioactive isotopes are used to gauge or measure, যেটাই বলো, how much material there is in a storage container, যে ওইখানে যে হপারটা আছে ওইটার মধ্যে কতটুকু পার্সেন্টেজ তোমার ফিউয়েলটা দিয়ে ফিল আপ করা, ওই জিনিসটা সে গেজ করতে পারে আর মেজার করতে পারে। The coal absorbs the large amount of the radiation, so the reading on the lower detector will be small. এই যে লোয়ার ডিটেক্টর পর্যন্ত ফিল আপ হয়ে গেছে, সো তাহলে এখানে রিডিংটা কম আসবে। অ্যাজ দ্য আপার পার্ট অফ দ্য হপার ইজ এমটি, দ্য আপার ডিটেক্টর উইল হ্যাভ আ হাই রিডিং, বিকজ ওখানে পর্যন্ত কি হয় নাই, ফিল আপ হয় নাই। সো তাহলে এখানে রিডিংটা হাই আসবে। দিস মেথড অফ গেজিং হ্যাজ সেভারাল অ্যাডভান্টেজেস ওভার আদার মেথডস। দেয়ার ইজ নো কন্ট্যাক্ট উইথ দ্য ম্যাটেরিয়াল বিং গজড, সো তাহলে তাদেরকে ডিরেক্টলি টাচ করা লাগতেছে না, ডিস্টার্ব করা হচ্ছে না। অলসো কোল ডাস্ট মাইট কজ ফলস রিডিং উইথ অপটিক্যাল গেজিং সিস্টেম, যে লাইট ইউজ করলে কোল ডাস্টের জন্য কি হইতে পারে, মাঝে মাঝে মিসলিডিং রিডিং পাইতে পারি। তো এর জন্য লাইটেরটা ইউজ না করে রেডিও অ্যাক্টিভ সোর্স ইউজ করা আরও রিলায়েবল অর বেটার। কোল ডাস্ট ইজ মাচ লেস ডেন্স দেন কোল, সো গামা রে system will still work properly. Another example of gauging use a similar process to monitor the thickness of plastic sheeting and film. এটা তোমাদের লাস্ট ভিডিওতে যে পেপারের থিকনেস, বুঝছো, যে পেপার যে পাল্প থেকে ক্রিয়েট করা হয়, সো তাহলে ওখানে কি করা হয়, ওই পেপারের থিকনেস মনিটর করার জন্য এরকম বেটা রেডিয়েশন আর গামা কি বলে আলফা রেডিয়েশন ইউজ করা হয়। The thicker the sheet, the greater the amount of radiation it absorbs and the amount passing through becomes smaller. যে ওই শিট বা হোয়াইট পেপারের থিকনেস যত বেশি হবে তত কম রেডিয়েশন পাস করতে পারবে, বিকজ থিকনেস যত বেশি তত বেশি অ্যাবজর্ভ করবে। By measuring the amount of radiation that passes through the sheeting, its thickness can be closely controlled during manufacture. So তাহলে ম্যানুফ্যাকচারের সময় যে তোমাদের এরকম ডায়াগ্রাম একটা দেখার কথা, যেমন কতগুলো রোলার ইউজ করে উপরে নিচে রোল করে করে পেপারটাকে এরকম থিনিং করা হয়। সো এখন এই রেডিও অ্যাক্টিভ সোর্স উপরে সোর্স নিচে ডিটেক্টর, বা নিচে সোর্স উপরে ডিটেক্টর, যেইভাবেই রাখো কি করা হয়, থিকনেসটা মনিটর করা হয়। সো এই ব্যাপারটা বলতেছে। আচ্ছা, অ্যান্ড ইন্ডাস্ট্রির লাস্ট জিনিস কি, কোন জিনিসটা, ট্রেসিং অ্যান্ড মেজারিং দ্য ফ্লো অফ লিকুইডস অ্যান্ড গ্যাসেস। সো কি হচ্ছে এখানে, radioisotopes are used to check the flow of liquids in industrial processes. What happens? Very tiny amounts of radiation can easily be detected, যে অনেক অল্প রেডিয়েশন রিলিজ করলে পরেও কি করা যাবে, তাদেরকে ইজিলি ডিটেক্ট করা যাবে। কি জিনিস, যে মনে করো ইন্ডাস্ট্রিয়াল যেসব পাইপিংগুলি থাকে, আর যেসব আমাদের আন্ডারগ্রাউন্ড পাইপিং সিস্টেমগুলো থাকে, ওখানে কি অনেক সময় এরকম লিকেজ হইতে পারে। তো এখন ওই লিকেজগুলোকে ডিটেক্ট করতে পারার জন্য হোয়াট উই নিড টু ডু, উই নিড টু ইউজ রেডিও অ্যাক্টিভিটি। কি বলতেছে, কমপ্লেক্স পাইপিং সিস্টেমস লাইক দোজ ইউজড ইন পাওয়ার স্টেশনস ক্যান বি মনিটরড ফর লিকস। যে পাওয়ার স্টেশনে, যে রেডিও অ্যাক্টিভ পাওয়ার স্টেশনে, ওখানে থেকে যদি কোনো রেডিও অ্যাক্টিভ আইসোটোপ বা রেডিয়েশন রিলিজ হয়, সো তখন ওইটা আমরা কি করতে পারবো, ইজিলি রেডিও অ্যাক্টিভ ডিটেক্টর ইউজ করে বের করতে পারবো যে এখান থেকে রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল বের হচ্ছে।
Radioactive tracers can even be used to measure the rate of spread of sewage, that is human waste. যে এই যে সিওয়েজ আউটলেট থেকে কত রেটে এরকম লিকেজ হচ্ছে আর কত রেটে এরকম কি হইতেছে স্প্রেড করতেছে, স্প্রেডিং রেটটাও আমরা কি করতে পারবো, ডিটেক্ট করতে পারবো ইউজিং রেডিও অ্যাক্টিভিটি। যে এখানে থেকে স্পেসিফিক একটা রেডিয়েশন রিলিজ করবে, সো রেডিয়েশন কত রেটে এখানে থেকে রিলিজ করতেছে, অ্যান্ড এইখানে যেই ম্যাটেরিয়ালের থেকে রিডিংটা পাইছি আর একটু সামনে বোট শিপটা আর একটু সামনে চলে গেল, এখন ওখানে থেকে আমরা কি পাবো, দেখবো যে রেডিয়েশনের ওইটা কত রেটে শিপের সাথে আগাচ্ছে। ওই রকম রিলেটিভ একটা মোশন তারা ইউজ করে। এখানে কনসেন্ট্রেশনের এই মনিটরিংয়ের একটা ব্যাপার আছে, এগুলা দিয়ে ব্লাড ফ্লো রেট যেরকম করে বের করা হয়, এটা ডপলার ইফেক্ট ইউজ করে তারা। ডপলার ইফেক্ট তো তোমরা চ্যাপ্টার 10-এর মধ্যে অলরেডি দেখছিলে, এগুলো আমরা অ্যাস্ট্রোফিজিক্সের মধ্যে আবার দেখবো। অলরাইট, তো এখন এখানের মধ্যে কি বলতেছে, রেডিওঅ্যাক্টিভ ট্রেসার্স রিলিজড উইথ দ্য সিওয়েজ অ্যালাউজ ইট টু বি মনিটর্ড টু মেক শিওর দ্য কনসেন্ট্রেশন ডাজ নট রিচ হার্মফুল লেভেল ইন এনি এরিয়া। যে সিওয়েজের মধ্যে কি করা হয়, আর্টিফিশিয়ালি অর ইচ্ছা করে তারা এটাকে মনিটর করার জন্য সিওয়েজের সাথে রেডিও অ্যাক্টিভ কয়টা ট্রেসার অ্যাড করে দেয়, অর রেডিও অ্যাক্টিভ কয়টা এলিমেন্ট অ্যাড করে দেয়, যেন কি করতে পারে, তাদের পাথওয়েটা মনিটর করা যায়, যে তারা কোন পাথ ফলো করে কিভাবে যাচ্ছে, ওইটাকে যেন আমরা কি করতে পারি, মনিটর করতে পারি। অলরাইট, সো তাহলে এই জিনিসটা করা হয়। ওকে, নাও we are done with the industrial and medical uses. এখন আমরা যেটা দেখব, দ্যাট ইজ রেডিওঅ্যাক্টিভ ডেটিং। অলরাইট, তো এখন রেডিওঅ্যাক্টিভ ডেটিংয়ের কাজটা কি? রেডিওঅ্যাক্টিভ ডেটিংয়ের কাজটা হলো প্রি হিস্টোরিক টাইমে যেসব জিনিসগুলো এক্সিস্ট করতো, লিভিং বলো নন লিভিং বলো, লিভিং অ্যান্ড নন লিভিং, ওদের সবারই কি করা যায়, উই ক্যান ডিটারমাইন দ্য এজেস। অলরাইট, যে আমরা এরকম বলি না যে এটা হলো এরকম ইজিপ্টের ফেরাওদের টাইমে ওরকম কতগুলি ফসিল বের করা হয়েছে, যে মামিগুলা থাকে, এরপর আরও ডাইনোসরদের ফসিলগুলা, দেন আরও অনেক আগের যেসব ট্রাইলোবাইটগুলি ছিল অ্যান্ড সামথিং, ওগুলো তোমরা ওরকম জিওলজিক্যাল কয়টা টার্ম আছে, যে জিওলজিক্যাল টাইম স্কেলে যে ক্যাম্ব্রিয়ান এক্সপ্লোশন নাম শোনার কথা, দেন ডাইনোসররা যেই টাইমে এক্সিস্ট করতো, ডমিনেট করতো প্ল্যানেট আর্থকে, জুরাসিক টাইমে। অলরাইট, সো তাহলে এরকম কতগুলি পিরিয়ডের তোমাদের নাম শোনার কথা। সো এখন এই এজগুলা সায়েন্টিস্টরা কিভাবে ডিটারমাইন করছে, দে ইউজড রেডিও অ্যাক্টিভিটি। হোয়াট দে অ্যাকচুয়ালি ডিড, তারা রেডিও অ্যাক্টিভিটির একটা স্পেসিফিক ব্যাপারটা ফলো করছে। কি ব্যাপার, আমরা জানি যে রেডিও অ্যাক্টিভ আইসোটোপ কি করে, ডিকে করে, তাই না? রেডিও অ্যাক্টিভ আইসোটোপ ডিকে করে, যে তাদের একটা অ্যাক্টিভিটি থাকে, যে রেডিও অ্যাক্টিভ আইসোটোপ তো আনস্টেবল, তো আনস্টেবল জিনিস কি করতে চায়, স্টেবল হইতে চায়। তো এখন তাহলে আনস্টেবল জিনিস এখানে স্টেবল হইতে চাবে। তো এখন ইনিশিয়ালি তাদের একটা অ্যাক্টিভিটি ছিল, যে যখন নাকি ওই অবজেক্টগুলো বেঁচে ছিল, মনে করো আমরা কোনো একটা আর্কিওলজিক্যাল সাইট থেকে একটা গাছ পাইছি, গাছ তো না, মনে করো একটা ফার্নিচার পাইছি, যে অনেক আগের কালের রাজার একটা সোফা পাইলাম। অলরাইট, একটা সোফা পাইলাম, আর একটা চেয়ার পাইলাম, ওর অনেক আগের কালের কোন একটা শিপ পাইছি আর্কিওলজিক্যাল একটা সাইট থেকে। আর্কিওলজিক্যাল সাইট মানে তো বুঝো যে অনেক আগের কালের কোন একটা সাইট ওরকম ডিগিং করে করে ওর ডিসকভার করা হয়েছে ওখানে কোন একটা রিমোট এরিয়াতে। এখন আমরা ওখানের মধ্যে চিন্তা করি কি, ওই অবজেক্টটা, যে ওই গাছ কেটেই তো কাঠ পাবো, তাই না? উড কোথা থেকে আসবে, গাছ কাটলে পরে আসবে। তো এখন গাছ তো একটা লিভিং ম্যাটেরিয়াল ছিল, তাই না? ট্রি হ্যাজ লাইফ, সো তাহলে ওই ট্রি তো এক সময় বেঁচে ছিল। তো এখন ট্রি যখন নাকি বেঁচে ছিল, তখন তার মধ্যে একটা সার্টেন লেভেল অফ রেডিও অ্যাক্টিভিটি ছিল। এখন তোমাদের কাছে কোয়েশ্চেন আসতে পারে, হোয়াট ইজ দিস, গাছের থেকে রেডিও অ্যাক্টিভিটি, এটা কিভাবে পসিবল? নাও ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং, অ্যান্ড এইটা স্পেসিফিক্যালি আমাদের লিভিং ম্যাটেরিয়ালের জন্য অ্যাপ্লিকেবল। যে লিভিং অর ওয়ান্স লিভিং, লিভিং ম্যাটেরিয়াল মানে কি, লিভিং ম্যাটেরিয়াল মানে হলো অর্গানিক ম্যাটেরিয়াল। ওকে, লিভিং ম্যাটেরিয়াল মানে হলো অর্গানিক ম্যাটেরিয়াল, যে আমরাও কিন্তু অর্গানিক কম্পাউন্ড দিয়ে বানানো। অলরাইট,
যে আমাদের বডির ভিতরে এরকম অ্যামাইনো অ্যাসিড দেন ইস্টার অ্যান্ড এভরিথিং এইসব জিনিসগুলো দিয়ে বানানো। তো এখন এখানের মধ্যে কাজটা কি, উই আর অলসো মেড অফ অর্গানিক কম্পাউন্ডস, অ্যান্ড অর্গানিক কম্পাউন্ডসের একদম কোর যে অর্গানিক কম্পাউন্ড এই একটা সার্টেন এলিমেন্ট ছাড়া হবেই না। এটা কোন এলিমেন্ট? the whore of science or the whore of organic chemistry or organic compound, এটা কি? কার্বন। এমন একটা কাজ করে, কি করে, তার আউটার শেলে ইলেকট্রন কয়টা? তার আউটার শেলে ইলেকট্রন 4টা। কিভাবে বুঝলাম এটা? বিকজ কার্বন ইজ আ গ্রুপ 4 এলিমেন্ট। তো তাহলে গ্রুপ 4 এলিমেন্টদের আউটার শেলে কয়টা ইলেকট্রন থাকে? 4টা ইলেকট্রন থাকে। আচ্ছা, সো এখন কার্বন কি করে? এগুলা কিন্তু, এই টার্মটা কিন্তু অ্যাকচুয়ালি মিম থেকে নেওয়া, বুঝছো? অনেকগুলি মিম এরকম তোমাদের দেখার কথা যে দ্য হোর অফ অর্গানিক কেমিস্ট্রি আর সায়েন্স হলো কার্বন, যে সবার সাথে এরকম বন্ড ক্রিয়েট করে, হাইড্রোজেনের সাথে, অক্সিজেনের সাথে, নাইট্রোজেনের সাথে, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট এলিমেন্টের সাথে সে কি করে, কন্টিনিউয়াস এরকম বন্ড ফর্ম করতে থাকে, এর জন্য তাকে এই নাম দেওয়া হয়েছে। আচ্ছা, সো তাহলে যেই কথা আমরা বলতেছিলাম এখানের মধ্যে খেয়াল করো যে কার্বন অ্যাকচুয়ালি জিনিসটা কি। কার্বন তো আমাদের একটা এলিমেন্ট, অ্যান্ড কার্বনের সবচেয়ে স্টেবল এলিমেন্ট কোনটা? কার্বন 12, অ্যান্ড কার্বন 12 ইজ নর্মাল, সে রেডিও অ্যাক্টিভ না। কিন্তু কার্বন 13 অ্যান্ড কার্বন 14ও তার আইসোটোপ, অ্যান্ড কার্বন 14 ইজ স্পেশাল বিকজ ইট ইজ রেডিও অ্যাক্টিভ। অলরাইট, কার্বন 14 কি? কার্বন 14 হলো রেডিও অ্যাক্টিভ। সো তাহলে হোয়াট ইজ ইটস স্পেশালিটি? এখানের মধ্যে খেয়াল করো যে তোমাদের এটা 2 চ্যাপ্টার আগে তোমাদের ফার্স্টে যখন একটা আইসোটোপ নিয়ে পড়ানো হচ্ছিল তখন কিন্তু আমি অলরেডি একটা ব্যাপার ক্লিয়ার করে রাখছি যে আইসোটোপের সাথে আর আইসোটোপসগুলোর মধ্যে একটা ব্যাপার কিন্তু অলওয়েজ সেম থাকে। কি? দ্য কেমিক্যাল বিহেভিয়ার অফ আইসোটোপস আর সেম। যে কার্বন 12, হ্যাঁ, কার্বন 12 যেমনভাবে কেমিক্যালি রিয়াক্ট করে, কার্বন 14ও কিন্তু কেমিক্যালি সেমভাবেই কি করবে? বিহেভ করবে। সো তাহলে তোমার অর্গানিক কম্পাউন্ডের মধ্যে মনে করো মেথেন, ওকে, তোমার মিথেন আছে। তো এখন মিথেনের সাথে মিথেনের মধ্যে তোমার এই কার্বনটা কি হতে পারে? মোস্ট অফ দ্য টাইম দ্য কার্বন উইল বি কার্বন 14, কিন্তু a certain percentage of the carbon will also be in the form of carbon 14, and এই কার্বন 14 দিয়ে যেই অর্গানিক কম্পাউন্ডগুলি বানানো হবে, আর যেই কার্বন 14 যে অর্গানিক কম্পাউন্ডের মধ্যে প্রেজেন্ট থাকবে, ওই অর্গানিক কম্পাউন্ডটা কি হবে? রেডিও অ্যাক্টিভ হবে না? সো তাহলে আমাদের বডিতে যে ট্রিলিয়ন্স অ্যান্ড ট্রিলিয়ন্স অফ এরকম কি আছে? অর্গানিক কম্পাউন্ড আছে। সো তাহলে এই অর্গানিক কম্পাউন্ডগুলোর মধ্যে তো একটা সার্টেন পার্সেন্টেজ অফ কার্বন কি দিয়ে বানানো? কার্বন 14 দিয়ে বানানো। সো তাহলে আমাদের বডির ভিতরেও কি আছে? আমাদের বডির ভিতরেও কিন্তু অ্যাকচুয়ালি কার্বন 14 আছে, অ্যান্ড এই কার্বন 14 কি? রেডিও অ্যাক্টিভ। অ্যান্ড কার্বন 14 রেডিও অ্যাক্টিভ হলে সে কি করবে? কার্বন 14 রেডিও অ্যাক্টিভ দেখে সে কন্টিনিউয়াসলি রেডিয়েশন ইমিট করবে। সো তাহলে রেডিয়েশন ইমিট করলে তো দিন ডে বাই ডে কি করার কথা? রেডিয়েশনটা কমে যাওয়ার কথা, যে কার্বন 14 ডিকে করে করে শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু অ্যাজ লং অ্যাজ উই আর লিভিং, যে যতদিন আমরা বেঁচে থাকি, আমরা কি খাবার খাই না? সো আমরা খাবার খাইলে পরে কি হয়? খাবার খাইলে পরে তখন আবার ওই কার্বন 14 যতটুকু ডিকে হয়ে চলে গেছিল ওইটা আবার রিপ্লেনিশ হয়ে যায়। রিপ্লেনিশ মানে রিস্টোর হয়ে যায়, যে আবার কার্বন 14 লেভেলটা আগের জায়গায় চলে আসে। এরকম সেম ওয়েতে যে ট্রিজ, যে গাছপালা, তারা কি করে? দে আন্ডারগো অর দে মেক দেয়ার ওন ফুড বাই হোয়াট? ফটোসিনথেসিস। তা এখন এই যে তারা ফটোসিনথেসিস দিয়ে কি করে? নিজেদের খাবার যে বানায়, ফটোসিনথেসিসের মেইন আমাদের কম্পোনেন্টগুলো কি? সানলাইট লাগবে, ওয়াটার লাগবে, অ্যান্ড আরেকটা জিনিস কি? কার্বন ডাইঅক্সাইড। এই যে তারা কার্বন ডাইঅক্সাইডটা যে অ্যাবজর্ব করবে, এই কার্বন ডাইঅক্সাইডের মধ্যে যে কার্বন 12 তো হবেই ম্যাক্সিমাম সময়, কিন্তু বেশিরভাগ আরও সার্টেন অ্যামাউন্ট অফ টাইমে কি থাকবে? কার্বন 14ও এক্সিস্ট করবে, তাই না? তো এখন এই যে তারা এই কার্বন 14টাকে তাদের বডির ভিতরে নিল, ফটোসিনথেসিসের প্রসেসে তারা যে সুগারটা ক্রিয়েট করলো, আর তারা যে নিউট্রিয়েন্টগুলি বানাইতেছে,
এখন ওই গাছপালা থেকে যে ফল হয় ওই ফল আমরা খাই, আর গাছপালা যে গরু ছাগল যে ঘাস খায়, তো ওই ঘাসগুলা গরু ছাগল খাওয়ার পর ওদের বডির মধ্যে আসে, দেন গরু ছাগল আমরা খাই। সো তাহলে পরে তখন কি হয়, এরকম আমাদের ফুড চেইনের মধ্যে অর ফুড সার্কেলের মধ্যে হোয়াট হ্যাপেন্স, কার্বন 14 অলওয়েজ আমাদের কি থাকে, প্রেজেন্ট থাকে। অলরাইট, অলওয়েজ প্রেজেন্ট থাকে আপ টু হোয়াট, টিল উই ডাই। আমাদের মরার আগ পর্যন্ত কি হবে, আমরা খাবার খাইতে থাকবো, মরার আগ পর্যন্ত খাবার খাইতে থাকলে কি হবে, কার্বন 14 এর লেভেলটা যতটুকুই কমবে আমরা আবার খাবার খাই ওটাকে কি করে ফেলবো, রিপ্লেনিশ করে ফেলবো। না, হোয়াট হ্যাপেন্স আফটার উই ডাই, মরার পরে কি কেউ খায়? মরার পরে তো আর কেউ খাইতে পারে না। সো তাহলে মরার পরে কি কার্বন 14 এর ডিকে বন্ধ হয়ে যাবে? মরার পরেও তো কার্বন 14 ঠিকই আগের মতোই ডিকে করতে থাকবে। বাট নাও ওয়ান্স উই আর ডেড, তখন আর কার্বন 14টা কি হবে না, তখন আর কার্বন 14টা রিপ্লেনিশ হবে না। সো তাহলে ওই সময় রেডিও অ্যাক্টিভিটির রুল ওয়াইজ যে অ্যাক্টিভিটি আমাদের আস্তে 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 যে এক্সপোনেনশিয়ালি কি করতে থাকবে, এক্সপোনেনশিয়ালি দ্য অ্যাক্টিভিটি উইল ডিক্রিজ, অ্যান্ড ওই ডিক্রিজ ইন অ্যাক্টিভিটিটা ইউজ করে আমরা কি করতে পারি, এজগুলা বের করতে পারি। মানে এজগুলো অ্যাকচুয়ালি কিভাবে বের করা হয় ওই সব প্রসিডিওরগুলোই আমাদের কি এই রেডিও অ্যাক্টিভ ডেটিং টপিকটার মধ্যে আছে। অলরাইট, সো এখন আজকে আমরা রেডিও অ্যাক্টিভ ডেটিংয়ের তোমাদেরকে ফার্স্টে একটা আইডিয়া দিলাম, যে এখানের মধ্যে তোমাদেরকে ফার্স্টে এই রেডিও অ্যাক্টিভ ডেটিংয়ের এই আইডিয়াটা ক্লিয়ার করে রাখি, দেন নেক্সট দিন আমরা বলবো যে কার্বন 14 অ্যাকচুয়ালি আমাদের অ্যাটমসফিয়ারে কিভাবে ক্রিয়েট হয়, অ্যান্ড কার্বন 14 এর ক্যালকুলেশনগুলি কিভাবে করতে হয়। অলরাইট, সো নাও বেসিক্সগুলা কি, as we have already mentioned, isotopes of an element have the same chemical behavior, এই যে। সো তাহলে কার্বন 12 যেমনভাবে কেমিক্যালি রিয়াক্ট করবে, কার্বন 14ও সেম ওয়েতে কেমিক্যালি রিয়াক্ট করবে। This means that the carbon 14 atoms react with oxygen in our atmosphere to form carbon dioxide. So তাহলে কার্বন 12 যেরকম কার্বন ডাইঅক্সাইড ফর্ম করতে পারে, কার্বন 14ও এরকম কার্বন ডাইঅক্সাইড ফর্ম করতে পারে। Just like the much more common and stable isotope carbon 12. The carbon dioxide is then absorbed by plants in the process of photosynthesis. As a result, a proportion of the carbon that makes up any plant will be radioactive form carbon 14. So তাহলে একটা সার্টেন প্রপোর্শন অফ দ্য প্ল্যান্টস কি থাকবে, তার মধ্যে কার্বন 14 থাকবে। Included in the plant material, the radioactive isotope carbon 14 enters the food chain, which means that the animals and humans will also have a proportion of carbon 14 in their bodies. So তাহলে আমাদের বডিতেও কি আছে, কার্বন 14 এর একটা সার্টেন প্রপোর্শন আছে। These carbon 14 atoms will decay, but living plants and animals, যে যতদিন আমরা বেঁচে থাকবো, দে আর কন্টিনিউয়াসলি রিপ্লেসড বাই নিউ ওয়ান্স, যে আমরা খাবার খেয়ে আবার কি করবো, ওগুলাকে রিপ্লেস করে ফেলবো, আগের লেভেলে নিয়ে আসবো। এখন হোয়াট হ্যাপেন্স ওয়েন অ্যান অর্গানিজম অর লিভিং থিং ডাই, দ্য রিপ্লেসমেন্ট প্রসেস স্টপস। তো এখন যত টাইম পাস হবে, যে অ্যাজ টাইম পাসেস দ্য রেডিওঅ্যাক্টিভ কার্বন ডিকেজ অ্যান্ড দ্য প্রপোর্শন অফ দ্য রেডিওঅ্যাক্টিভ কার্বন ইন দ্য remains of plants and animals compared to the stable isotope decreases. যে স্টেবল আইসোটোপ তো আর ডিকে করবে না, কিন্তু কার্বন 14 যেটা মরে যাওয়ার পর বেঁচে থাকতে সময় ডিকে করে, কিন্তু ওইটা আবার খাবার খেয়ে রিপ্লেনিশ হয়ে যায়। কিন্তু মরার পরে তো ডিকে হবে ঠিকই, কিন্তু আর রিপ্লেনিশ হবে না, বিকজ আমরা তখন আর খাবার খাবো না। সো তাহলে তখন কি করতে থাকবে, দ্য প্রপোর্শন অফ দ্য কার্বন 14 কিপস অন ডিক্রিজিং। এখন হোয়াট ইজ ডান, the half-life of the decay of carbon 14 is approximately 5600 years. যে carbon 14 এর half-life এর ভ্যালু কত, 5600 years. This is very important, এটা আমাদের মনে রাখতে হবে। This means that every 5600 years the proportion of the carbon 14 in dead plant and animal material will halve. তো তাহলে every 5600 year পর ইনিশিয়াল অ্যাক্টিভিটিটা অর্ধেক হয়ে যাবে। The amount of carbon 14 present in the sample of dead plant or animal material is found by measuring the activity of the sample. যে কতটুকু কার্বন 14 বেঁচে আছে আর কতটুকু কার্বন 14 রিমেইনিং আছে, ওইটা আমরা কি করব, মেজার করে বের করব। এখন এইটা লিভিং ম্যাটেরিয়ালের সাথে কম্পেয়ার করব, যে দিস ইজ কম্পেয়ার্ড উইথ দ্য অ্যামাউন্ট অফ কার্বন 14 দ্যাট উড হ্যাভ বিন প্রেজেন্ট, যে যখন সে বেঁচে ছিল তখন কতটুকু
অ্যাক্টিভিটি ছিল অ্যান্ড মরে যাওয়ার পর এখন কতটুকু অ্যাক্টিভিটি আছে এই দুইটার কম্পেয়ার করে দেন আমরা বের করি যে এই ম্যাটেরিয়ালটা অ্যাকচুয়ালি কত বছর আগের ছিল ওর কত বছর আগে বেঁচে ছিল বেসিক্যালি সো হোয়েন দ্য স্যাম্পল ওয়াজ পার্ট অফ আ লিভিং অর্গানিজম ফ্রম দিস ইট ইজ পসিবল টু এস্টিমেট দ্য সোর্স কি বলে ওয়েন দ্য সোর্স অফ দ্য স্যাম্পল ডাইড তো তাহলে দিস ইজ হাউ অর দিস ইজ দ্য মেইন প্রিন্সিপাল যে রেডিও অ্যাক্টিভ কার্বন ডেটিং কিভাবে করা হয় স্টিল আমাদের এখানে অ্যাটমসফিয়ারে কার্বন 14 কিভাবে ক্রিয়েট হয় ওইটার একটা ছোট এক্সপ্লেনেশন আছে ওইটা অ্যান্ড ক্যালকুলেশনসগুলি কিভাবে করা হয় কার্বন 14-এর এই জিনিসটা আমরা নেক্সট ক্লাসের লেকচারে কভার করব এর পরের লেকচারে উই উইল গো থ্রু রক ডেটিং অ্যান্ড ডেঞ্জার্স টু হেলথ অফ আয়োনাইজিং রেডিয়েশন এগুলো শেষ হওয়ার পর দেন উই উইল হ্যাভ অনলি ওয়ান চ্যাপ্টার লেফট ফর রেডিও অ্যাক্টিভিটি দ্যাট উইল বি ফিশন অ্যান্ড ফিউশন এটা পুরাপুরি আমাদের ফিউশনটা একদম ইন্টিমেটলি রিলেটেড উইথ অ্যাস্ট্রোফিজিক্স সো তাহলে এটা আমাদের খুবই ভালো মতো বোঝা লাগবে দেন অ্যাস্ট্রোফিজিক্স আমাদের আর বেশিক্ষণ টাইম লাগবে না অলরাইট সো দ্যাটস ইট ফর টুডে আল্লাহ হাফেজ